গৌরশক্তির উপায় সাক্ষাৎ বৈরাগ্যমূর্তয়ে শ্রীমতে প্রভুপাদ শ্রী শ্রীদেব গোস্বামী নমস্তুতে নমঃ। আজকের এই সুন্দর সময়ে আমাদের পরমারাধ্য গুরুদেব প্রভুপাদ শ্রী শ্রীদেব গোস্বামীজির জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রয়েছেন আমাদের সাবেক সভাপতি হরিসভার সভাপতি উত্তম কুমার দেব, উপদেষ্টা বিমল দেব, বাতি সংঘের সভাপতি, সাধারণ সম্পাদক এবং মন্দির কমিটির কোষাধ্যক্ষ উপকুমার ঘোষ সহ আপনারা যারা ভক্তবৃন্দ রয়েছেন, আপনাদের সকলের চরণে আমার বিনম্র শ্রদ্ধা। আমাদের মা করুণাময়ীর কৃপায় আমরা আজকে এই 10 তারিখ এখানে উপস্থিত হতে পেরেছি। আজকে যেমন প্রভুপাদ শ্রী শ্রীদেব গোস্বামীজির জন্মজয়ন্তী উৎসব 10 তারিখ 10ই বৈশাখ, ঠিক এরকম একটি 10ই বৈশাখে আমাদের সাবেক সভাপতি বাবু বিকাশ চন্দ্র দেব প্রয়াণ হয়েছে। আমরা শ্রদ্ধা ভরে বিকাশ দাকে স্মরণ করছি। আজকে আমার প্রথম সন্তান অনিমেষ নন্দী চাঁদের জন্মদিন। এই বৈশাখ মাসের 17 তারিখ আমার মায়ের মৃত্যু দিবস। বৈশাখ মাসের 26 তারিখ বাবার মৃত্যু দিবস। তাই যখন বৈশাখ মাসটি আসে তখন আমার কাছে একটা মিশ্র ভাব আমার ভিতরে অনুভূত হয়। প্রভুপাদ সম্পর্কে কিছু বলার সাধ্য আমার নেই। আমরা দীর্ঘদিন প্রভুপাদের এই যে তার লীলামৃত তা বলা থেকে আমরা বিরত ছিলাম। কারণ হচ্ছে গুরুদেবের নিষেধাজ্ঞা ছিল। গুরুদেব বারণ করেছিলেন যে তোমরা যে যাই বলো আমার সম্পর্কে তোমরা কিছু বলবা না, বা এইভাবে তোমরা যা কিছু সাক্ষী আছে আপাতত কিছু বলো না। তার কারণ হচ্ছে যে এতে আমিত্ব বোধ হয় এবং মানুষ এত এত ভিড় করবে, সবাই আসা যে গ্রন্থ বা গোবিন্দ সম্পর্কে কিছু জানতে চাইবে, তা না করে সবাই এসে বলে আমার ছেলের জ্বর, আমার মায়ের অসুখ, আমার বাবা অসুস্থ, শুধু এই সমস্ত আশীর্বাদ চায়। তারপরে আমি যখন বললাম বাবা আমাদের অনেকে চলে গেছে, আমি মন্দিরে যাদের সাথে ছিলাম শ্রী বুদ্ধিয়া কাকু নাই, আমাদের নারায়ণ আলাদার, ইংরেজিত আলাদার, খোকন মাস্টার, মধুসূদন কীর্তনিয়া, নারায়ণ দে, আমার বাবা বৈষ্ণব নারায়ণ দে, আমার বাবা জয়হরি নন্দী, নরহরি নন্দী, কেউই তো নাই। তো এখনো যদি আমরা না বলি তাহলে একদিন আমরাও তো থাকবো না। তা আমরা আমাদেরকে আর আপনি ধারণ করেন না। তো আমাদেরকে বলে যে না না তোরা এই সমস্ত দরকার নাই, এগুলো বলার দরকার নাই। যেমন তার একটা জীবন চরিত্র আমরা রচনার কথা চিন্তা করছিলাম, সেটাও সে না করছে। উনি আবির্ভাবের পূর্বে ওনার দাদা অবসাই ভবিষ্যৎবাণী করেছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি চলে গেলে আমাদের এই পরিবার রক্ষা হবে কি করে। উনি বলেছেন যে একজন আসতেছে, সে তোমাদের এই সমস্ত কিছু রক্ষা করবে। আমি তেমন এমন কেউ না যে আমি অনেক কিছু জানি, কিন্তু আমি যা যতটুকু সাক্ষাৎ দেখেছি, আমি আজকে সময় হয়েছে সবার ক্ষুধা, আলোচনা সভাটা 9টায় শুরু হলে অনেক আলোচনা করতে পারতাম। আজকে যে জন্মজয়ন্তী উৎসব দেখেন, আমরা একটা ব্যানার করতে পারি নাই সময়ের জন্য বা যেভাবে হোক। তো এইসব স্মৃতিগুলো থাকতো তাহলে যে আমরা জন্মজয়ন্তী উৎসব করলাম। আমি আমার জীবনের প্রথম 1997-98 সালে আমার দোকানটা চুরি হয়। তো যখন চুরি হয়
দিনের বেলা উপর দিয়ে কেটে আমার সুকেশ থেকে সব গহনা নিয়ে গেছে। আমার পকেটে মাত্র 257 টাকা। এই ভিন্ন আমার কাছে কিছুই ছিল না। আমি তুঙ্গাপুরে নিয়ে গরুদেবের কাছে যাই। সেই দিনটা ছিল মঙ্গলবার। রবিবারে আমার দোকানটা চুরি হয়, মঙ্গলবারে আমি ওনাকে নিয়ে গুরুদেবের কাছে যাই। অজরে কাঁদতেছিলাম। তখন উনি বলল, বাবা তুমি কান্না করো কেন? আমি বললাম, বাবা আমার কিচ্ছু নাই, সব নিয়ে গেছে, আমি যে কিভাবে চলবো। উনি আমি ফলটল নিয়ে গেছিলাম, বললো যে বসো। তুমি দেখলাম যে পিছনের যে রুমটা, সেই রুমে ঢুকলো, আমাদের এনে হাত দিছে, আমার একটু প্রসাদ দিল, দিয়ে বলল যে বাবা তুমি এই পৃথিবীতে কি নিয়ে আসছ? আমি বললাম যে না, কিছু না। তারপরে বললো যে তাহলে যা গেছে তা তো পৃথিবীরই গেছে, তো তোমার কি গেল? আমি এরকম কথা তো আর শুনি নাই। আমার একটু অন্যরকম লাগলো যে কি ব্যাপারটা কি, আমার এত কিছু চলে গেল, গুরুদেব কি বলে? পরক্ষণই বলে, যা গেছে পৃথিবীরই গেছে, আবার হবে, তুমি কি চিন্তা করো, যাও অমুক দিন গিয়ে তুমি দোকান খুলো, আগামী দিন গিয়ে তুমি দোকান খুলো। আমি দোকান খুললাম। 9টা বাজে। আমি 60 টাকার নাস্তা আনছি। তখন আমি নিরামিষ বুঝি না, আমি খাবো করে। এমন সময় কাস্টমার আসলো, এসে বলে, দাদা আপনার দোকানটা চুরি হয়েছে, আপনি কি গহনার অর্ডার নিতে পারবেন? আমি বলি হ্যাঁ পারবো। বলে যে আমার 3 বউর জন্য আমি 3 জোড়া রুলি করব। আমি বললাম কতটুকু? 9 ভরি। আমি বললাম সোনার না রূপা? 9 ভরির অর্ডার তো দূরের কথা, তখন আমরা 1 ভরির অর্ডারও পাই না সোনার। বলে আমি তো না, সোনার বানাবো। কত টাকা আসবে? তো আমার গা কাঁপতেছে। তখন আমি হিসাব করে দিলাম 54,000 না কত আসে। উনি আমাকে 40,000 টাকা দিয়ে দিল। দাদা আমি কবে লাগবে? মাসখানেক পরে দিল। এরপরে এই কাস্টমার যেতে না যেতে আরেকটা কাস্টমার আসলো, বলে যে দাদা আমি তো অনেক দূর থেকে আসছি, আমার অনেক পুরান সোনা আছে, গিফটে পাইছি, আমি আমার ছেলের জন্য একটা গহনা বানাবো, সেট, বিয়ের সেট। তাই বললাম যে কতটুকু? তো বলে যে 12 ভরিতে। তো আমি চুপ করে আছি। তা আমাকে 10 ভরির একটা স্বর্ণের বার দিল। আমি এটার অর্ডার রাখলাম। এরপরে আসলো আরেক কাস্টমার 7 ভরি পুরান সোনা নিয়ে, সব বিদেশি চেন আর ওই কানের আংটি সমস্ত। এগুলা দিয়ে আমার ভাবির লিগে একটা সেট বানিয়ে দেয়। দুপুর 2টা বাজে আমি ওই নাস্তা আর খাইতে পারি নাই কাস্টমারের জন্য। এরপরে আমি আহসানে গিয়ে খাবার খেলাম, আবার দোকানে আসলাম। রাত্র 9টা 10টা পর্যন্ত আমি 48 ভরি 12 আনা সোনার অর্ডার পেয়েছি সেদিন। এখন রাত্রেবেলা আমি দেখি আমার কাছে স্বর্ণ আছে, টাকা আছে, সুখে সাদাবার মতো গহনা আছে। এখন আমি এগুলা কি করুম? আমি রাত্রেবেলা বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে এসে একবার চাউলের ডোলার ভিতরে রাখি, একবার বালিশের নিচে রাখি। মানে কোথায় রাখবো আমি মানে কি করবো আমি বুঝতে পারতেছিলাম। তখন আমি চিন্তা করি এগুলা দোকানে রাখা যদি আমি দোকানেই ঘুমাই তাইলে তো আমাকে এত টেনশন করতে হয়। এরপরে আর আমার গুরুদেবের কথা তো দূরে থাক, আমি প্রতিদিন ব্যবসা নিয়ে এত ব্যস্ত, আমি আর গুরুদেবের কথা গেছি ভুলে। 7-8 দিন পরে, তখন তো মোবাইল ছিল না, আমাকে খবর দেওয়া হইলো গুরুদেব তোমারে যাইতে বলছে।
তা আমি গেলাম, আমার এখন মনে পড়ছে হাই হাই আমি গুরুদেবের লোকে দেখা করি নাই। তখন আমি গুরুদেবের লোকে দেখা করতে গেলাম ফল নিয়ে। আমার বলে কিরে তুই এখনই ভুলে গেছস, 8 দিন পরে রইল। আমি চরণে উঠে পড়লাম। তখন আমারে বলল মন্দিরটার দিকে খেয়াল রাখবি, বয়োজ্যেষ্ঠ মানুষের দিকে খেয়াল রাখবি, আর পারলে মানুষের উপকার করবি, ক্ষতি করবি, পরিষেবাটা ক্ষতি খেয়াল রাখিস। এই আমার আশীর্বাদ। আমার কিচ্ছু ছিল না, আমার সম্পূর্ণ অবদান আমার গুরুদেব। আমি আমার ছেলেকে নিয়ে 14 সালে ইন্ডিয়াতে গেছিলাম ট্রিটমেন্টের জন্য। আমার ছিল কলকাতা ডাক্তার দেখাবো। হঠাৎ আমি গুরুদেবকে জানাই অনেক, গুরুদেব আমাকে ফোন দিল, দিয়ে বলল যে তুই ছেলেকে ডাক্তার দেখাইতে আসছিস? আমি বলি হ্যাঁ। তুই কি কলকাতার ভিসা আনছিস না ইন্ডিয়ার ভিসা? আমি বললাম যে না আমি তো ইন্ডিয়ার ভিসাই আছি। তাইলে তুই ডাক্তার কলকাতা থাকিস কেন, আরো বড় জায়গায় দেখা। তারপরে আমি তাকে নিয়ে চেন্নাই যাই। আমাকে বাংলাদেশ থেকে বলছিল ওর এই অপারেশন হংকং বা সিঙ্গাপুর ছাড়া হবে না, কিন্তু সেখানে গিয়ে আমি বিরসা মাধুরী নামে এক ডাক্তারের দেখা পাই এবং তার মাধ্যমে অপারেশন হয়। ছেলে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। আমি ওই সময় এক ট্রেন যাত্রায় আমি যে কোনো এক লোকের মারফতে 3 কোটি টাকার একটা অফার পাই। একটা কাজ করলে আমি 3 কোটি টাকা পাবো, একটা চেক ভাঙে এক বিদেশি দিচ্ছে। তা আমি বিস্তারিত বললাম না। আমার মনে হইলো যে আমি যদি টাকাটা পাই তাহলে তো আমি বাংলাদেশে গিয়ে মন্দির করতে পারি। আমি গেলাম, যাওয়ার পর সেখানে পুলিশ জায়গায় গেছে। আমরা সবাই অ্যারেস্ট হওয়ার জোগাড়, আমার সাথে যে 6-7 জন ছিল সবাই ট্রেনে উঠে গেছে, বাট আমি উঠতে পারিনি, কারণ আমি তো ট্রেনে উঠতে অভ্যস্ত। তখন আমি ট্রেনে উঠতে গিয়ে 2য় বগিতে উঠলাম। উঠে দেখি সেখানে হইল মহিলা কম্পার্টমেন্ট, অর্থাৎ সব নারীরা আমাকে নিয়ে হাসাহাসি করে। আমি তাড়াতাড়ি করে ওখান থেকে নেমে আবার পরের বগিতে উঠলাম। উঠে এর মধ্যেই ট্রেনটা এত জোরে চালু হয়ে গেছে, অথচ এত ভিড়, যারা অভ্যস্ত তারা জানে যে ট্রেনে কিভাবে ঢুকতে হয়, আমি তো জানি না। আমাকে এমন ভাবে ধাক্কা দিছে, এখন দেখি যে আমি যদি ট্রেনটা না ছেড়ে দেই তাহলে আমার হাত ভেঙে যায়, আর হাত ভেঙে গেলে তো আর আমি ধরে রাখতে পারবো না, আমি পড়ে যাব। তখন আমি হাতটা ছেড়ে দিয়ে ট্রেনটাকে একটা লাথি মারলাম, গুরুদেব বলে একটা চিৎকার দিলাম। আমি পড়ে গেছি। ট্রেন চালু হওয়ার আমার পিঠে একটা ব্যাগ ছিল, ওই যে টাকা আনবো সেটা। আমি শেষরায় প্রায় 10-12 হাত চলে গেছি। আমার ছেলে পেলেদেরকে রেখে গেছি, আমি ট্রিটমেন্টের জন্য। এমন সময় ওই বগির লোকজন এসে, পুলিশ এসে আমাকে বলতেছে আপনার কিছু হয় নাই, আপনার কিছু হয় নাই, আপনার কিছু হয় নাই। আমাকে বাতাস টাতাস করে জল টল খাওয়াইলো। এরপরে বললো আপনি কে? আমি বললাম কেন? আজ পর্যন্ত এইরকম অ্যাক্সিডেন্টের পরে কেউ অক্ষত এইরকম কোন লোক আমরা দেখি নেই। এইরকম অ্যাক্সিডেন্ট পরে পা কাটা যাবে, এটা স্বাভাবিক বিষয়, মাথা ফাটবে স্বাভাবিক বিষয়, কিন্তু আপনার যে কিছু হলো না। আমি বললাম আমি দেখলাম আমাদের আমার গুরুদেব আমার কোলে তুলে থাকছে, বিশ্বাস করো। এবার আমি যখন ব্রেন স্ট্রোক করলাম, সবাই জানে, যারা ওই সময় ছিল রাত্রেবেলা 2:30টার সময়, সবাই জানে আমি মারা গেছি। আমিও আমার ওয়াইফের থেকে আমি বিদায় নিলাম। আমি বললাম, আমি দেখি আমার ঘাড় ফুলে অনেক উঁচা হয়ে গেছে, চোখে কিছু দেখি না, চোখ মেলা। আমি দেখি যে বউরে বললাম